আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিনের বিরতি দিয়ে আজকে আমরা আবার একটা খুবই গুরুত্বপূর্ণ অডিটিং স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে। বিশেষ করে আমাদের যারা প্র্যাকটিসিং মেম্বার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা প্র্যাকটিস করেন তাদের জন্য, এবং আমরা আমাদের যারা সিএ স্টুডেন্ট, বিশেষ করে সেকেন্ড লেভেল অর্থাৎ প্রফেশনাল লেভেলের যারা স্টুডেন্ট, তাদের অডিট অ্যাসুরেন্স কোর্সের জন্য এই স্ট্যান্ডার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। সো শুরু করা যাক। আমি যে স্ট্যান্ডার্ডটার কথা বলছি সেটা হচ্ছে আইএসএ 570 গোয়িং কনসার্ন। আইএসএ 570 2016 সালে এসে লাস্ট রিভাইজড হয়েছে। এই জন্য দেখেন আমরা লিখেছি যে আইএসএ 570 গোয়িং কনসার্ন রিভাইজড। মূলত যত চেঞ্জ হয়েছে সেটাকে আমরা যদি মেইন চেঞ্জগুলোর দিকে তাকাই তাহলে তিনটা মেজর চেঞ্জ আসলে আইএসএ 570 গোয়িং কনসার্নে হয়েছে। সেটা হচ্ছে, আগে আমরা যেটা বলতাম যে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, এখন আর গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন আমরা বলবো না, এটাকে বলতে হবে গোয়িং কনসার্ন বেসিস অফ অ্যাকাউন্টিং। সেকেন্ড হচ্ছে, আপনারা জানেন যে নতুন একটা আমাদের রিপোর্টিং স্ট্যান্ডার্ড এসেছে 2016 সালের পর থেকে, যেটা 2019 সাল থেকে অ্যাপ্লাই করা শুরু হয়েছে ম্যান্ডেটরিলি। সেটা হচ্ছে আইএসএ 701 কি অডিট ম্যাটার্স। পাবলিক ইন্টারেস্ট এন্টিটিস, বিশেষ করে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে আমাদেরকে এই কি অডিট ম্যাটার্স গুলা উল্লেখ করতে হয়। সো সেকেন্ড যে চেঞ্জটা এসেছে আইএসএ 570-তে, সেটা হচ্ছে গোয়িং কনসার্নের কোনো ইস্যু আমরা চাইলে এখন কি অডিট ম্যাটার্সে দিতে পারবো। যদি অডিটর অ্যাজ এ অডিটর আমার প্রফেশনাল জাজমেন্ট অনুযায়ী আমি মনে করি যে গোয়িং কনসার্ন ইস্যুটা আমি কি অডিট ম্যাটার্স হিসেবে দিতে চাই, তাহলে আমরা দিতে পারবো। লাস্ট এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট চেঞ্জটা এসেছে, এই চেঞ্জের আগে গোয়িং কনসার্ন ইস্যু যদি আমরা অডিট রিপোর্টে দিতে চাইতাম তাহলে সেটা হচ্ছে আইএসএ 706 অনুযায়ী এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ, তার আন্ডারে এই গোয়িং কনসার্নের চেঞ্জটা আমরা অ্যাজ অ্যান অডিটর আমাদের অডিট রিপোর্টে ডিসক্লোজ করতাম বা অডিট রিপোর্টে ইনক্লুড করতাম। আইএসএ 570 বলছে যে না, যেহেতু গোয়িং কনসার্ন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সো সে এখন আর এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফের মধ্যে থাকবে না। তাহলে কি হবে, এই গোয়িং কনসার্ন ইস্যুটা যদি আমরা অডিট রিপোর্টে দিতে চাই তাহলে এই গোয়িং কনসার্ন নিজেই একটা প্যারাগ্রাফ হয়ে যাবে, এবং এই প্যারাগ্রাফের টাইটেল হবে ম্যাটেরিয়াল আনসার্টেনিটি রিলেটেড টু গোয়িং কনসার্ন। এই প্যারাগ্রাফের আন্ডারেই আসলে আমাদেরকে গোয়িং কনসার্নের ইস্যুটা আলোচনা করতে হবে। সো প্রিভিয়াসলি আমরা যে এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ ইউজ করতাম সেটা আর ইউজ করা যাবে না। গোয়িং কনসার্ন বেসিস অফ অ্যাকাউন্টিং বলতে আমরা কি বুঝি, যেটা আমাদের যে জেনারেল পারপাস ফিনান্সিয়াল স্টেটমেন্টস, সেখানে আসলে বলা হয় যে গোয়িং কনসার্ন মানে হচ্ছে একটা কোম্পানি তার অপারেশন কন্টিনিউ করবে ফরসিয়েবল ফিউচার, যেটাকে আমরা বাংলায় বলি অনন্তকাল ধরে চলতে থাকবে। তো অডিটরের দায়িত্ব এত বড় না, অডিটরের পক্ষে একটা অর্গানাইজেশন অনন্তকাল ধরে কন্টিনিউ করবে কিনা, চলবে কিনা, সেটা তার পক্ষে বলা সম্ভব না। সো তাহলে অডিটরের রেসপন্সিবিলিটি কি? আইএসএ 570 অনুযায়ী অডিটরের রেসপন্সিবিলিটি হচ্ছে নেক্সট 1 ইয়ার। দ্যাট মিনস আমি যদি 2024 সালের ডিসেম্বর এন্ডিং এর কোনো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অডিট করতে যাই, তাহলে 24-এর 31 ডিসেম্বর থেকে 25-এর 31 ডিসেম্বর পর্যন্ত এই কোম্পানিটা গোয়িং কনসার্ন হবে কিনা সেটা আমাকে বলতে পারতে হবে। দ্যাট মিনস আইএসএ 570-তে যা যা বলা আছে ওই অনুযায়ী অডিট করে আমাকে দেখতে হবে যে এই কোম্পানিটা নেক্সট 1 ইয়ার কন্টিনিউ করবে কিনা। আমরা জানি যে গোয়িং কনসার্নটা হচ্ছে আসলে ফিনান্সিয়াল স্টেটমেন্টের প্রিপারেশনের ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল বিষয়। সো যদি একটা কোম্পানি গোয়িং কনসার্ন না হয় তাহলে আইএস 1 অনুযায়ী আমরা যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার কথা বলি তার সমস্ত নর্মাল যে অ্যাজাম্পশন, সমস্ত নর্মাল যে নর্মস, সেগুলো সব প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তখন আর গোয়িং কনসার্ন বেসিসে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা যাবে না। সো এটা গোয়িং কনসার্ন না হলে কি বেসিসে
ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হবে, আমরা এই প্রেজেন্টেশনেরই একটু পরে সেটা নিয়ে আলোচনা করব। এবং এই জন্য অডিটরের একটা বড় রেসপন্সিবিলিটি হচ্ছে ম্যানেজমেন্ট যে গোয়িং কনসার্ন কোম্পানিটা হবে, এই যে কথাটা তারা বলছে, সো এইটা কতখানি অ্যাপ্রোপ্রিয়েট, এর সপক্ষে তাকে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করতে হবে। তো গোয়িং কনসার্ন বেসিসটা অডিটরকে তার প্ল্যানিং স্টেজে যেমন দেখতে হবে, এবং তার যখন অডিটটা সে র্যাপ আপ করবে কমপ্লিশন স্টেজেও তাকে কিছু স্পেসিফিক টাস্ক করতে হবে রিলেটেড টু গোয়িং কনসার্ন। এই গোয়িং কনসার্নের ক্ষেত্রে ম্যানেজমেন্ট এবং অডিটরের রেসপন্সিবিলিটিটা কি? ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি হচ্ছে অ্যাজ পার আইএফআরএস তার ফিনান্সিয়াল স্টেটমেন্টটা, দ্যাট মিনস তার কোম্পানিটা গোয়িং কনসার্ন হবে কিনা। সো তার ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কোম্পানি যদি গোয়িং কনসার্ন হয়, সো সে অ্যাসেসমেন্ট করবে, অ্যাসেসমেন্ট করে যদি দেখে যে হ্যাঁ তার গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন ইজ ভ্যালিড, তাহলে সে গোয়িং কনসার্ন বেসিসে অ্যাজ পার আইএফআরএস ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করবে। আর অডিটরের রেসপন্সিবিলিটি হচ্ছে সে অডিট এভিডেন্স গ্যাদার করে দেখবে যে আসলে এই কোম্পানির গোয়িং কনসার্ন হওয়ার ক্ষেত্রে কোনো ম্যাটেরিয়াল আনসার্টেনিটি আছে কিনা, এবং ম্যানেজমেন্ট যে গোয়িং কনসার্ন বেসিস অফ অ্যাকাউন্টিং ইউজ করেছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে সেইটা কতখানি অ্যাপ্রোপ্রিয়েট, তাকে তার অডিট এভিডেন্স গ্যাদার করে জিনিসটা দেখতে হবে। পারফর্মিং রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড টেস্ট অফ কন্ট্রোল। অডিটরকে প্রথমে যেটা করতে হবে, গোয়িং কনসার্ন রিলেটেড রিস্ক অ্যাসেসমেন্ট তাকে করতে হবে। এজন্য তার কি করা উচিত, তাকে প্রথমেই আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, একটা অর্গানাইজেশনের সেটা তাকে বুঝতে হবে, তার ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্কটা তার দেখতে হবে, তার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা তাকে টেস্ট করতে হবে, এবং এটা করার উদ্দেশ্য কি, তাকে আইডেন্টিফাই করতে হবে কি ধরনের বিজনেস রিস্ক আছে এবং সেগুলো কিভাবে অর্গানাইজেশন অ্যাড্রেস করছে রিগার্ডিং গোয়িং কনসার্ন। তারপরে যেটা দেখতে হবে অডিটরকে, যে এই গোয়িং কনসার্ন দেখা গেল একটা কোম্পানি হয়তো গোয়িং কনসার্ন হবে না, কিন্তু ম্যানেজমেন্ট বায়াসড হয়ে তার বায়াসনেস ইউজ করে, বায়াসনেসকে আশ্রয় করে সে জোর করে বলছে যে না কোম্পানিটা গোয়িং কনসার্ন হবে। সো এইরকম বায়াসড হয়ে ম্যানেজমেন্ট জোর করে গোয়িং কনসার্ন বেসিসে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করেছে কিনা সেটা অ্যাজ অ্যান অডিটর আমাকে দেখতে হবে। Possible symptoms of going concern problems. ISA 570 আমাদেরকে কিছু সিমটমের কথা বলে, কিছু সিগন্যালের কথা বলে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে একটা কোম্পানি গোয়িং কনসার্ন হবে কি হবে না। ISA 570 এখানে তিনটা ইন্ডিকেশনের কথা বলেছে, একটা হচ্ছে ফিনান্সিয়াল ইন্ডিকেশন, একটা হচ্ছে অপারেশনাল ইন্ডিকেশন, আর একটা হচ্ছে আদার ইন্ডিকেশনস। সো আমরা একটা একটা করে দেখি। আমরা যদি ফিনান্সিয়াল ইন্ডিকেশনের দিকে তাকাই, তাহলে প্রথমে বলতেছে যে এমন হতে পারে যে কোম্পানির নেট লায়াবিলিটিস বা নেট কারেন্ট লায়াবিলিটি পজিশন, যেটাকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলি। ওয়ার্কিং ক্যাপিটাল আমরা জানি যে ওয়ার্কিং ক্যাপিটালের ডেফিনেশন হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। আর ওয়ার্কিং ক্যাপিটাল নেগেটিভ মানে কি, যে কারেন্ট লায়াবিলিটিস কারেন্ট অ্যাসেটের চেয়ে বেশি। তো এটাকে যদি আমরা একটু এক্সপ্লেইন করি, যে কারেন্ট অ্যাসেট হচ্ছে যেটা নেক্সট 1 ইয়ারে ক্যাশে কনভার্টেড হবে, আর কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে যেটা নেক্সট 1 ইয়ারের মধ্যে কোম্পানিকে পে অফ করতে হবে। সো নেট লায়াবিলিটিস বা নেট ওয়ার্কিং ক্যাপিটাল পজিশনের মানে হচ্ছে নেক্সট 1 ইয়ারে কোম্পানিকে যে পরিমাণ লায়াবিলিটি পে অফ করতে হবে সেই পরিমাণ লায়াবিলিটি পে অফ করার সক্ষমতা তার নাই, বা সেই পরিমাণ লিকুইড অ্যাসেট তার হাতে নেক্সট 1 ইয়ারে থাকবে না। এটা একটা ইন্ডিকেশন ফিনান্সিয়াল ইন্ডিকেশনের মধ্যে। আর একটা হচ্ছে যে কোম্পানি হয়তো ফিক্সড টার্ম লং টার্ম বরোয়িং আছে, সো ওইগুলো ম্যাচুরিটির দিকে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে আবার এই জাতীয় কোনো লোন নেয়ার সুযোগ বা সম্ভাবনা আছে কিনা, বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংকগুলো তাকে সেটা দিবে কিনা, অথবা কোম্পানি এক্সেসিভ রিলায়েন্স অন শর্ট টার্ম বরোয়িং টু ফাইন্যান্স লং টার্ম অ্যাসেট, এটা একদম একটা সিরিয়াস লিকুইডিটি মিসম্যাচ।
আমি একটা লং টার্ম অ্যাসেট কিনেছি, একটা অ্যাসেট থেকে আমি 5 বছর ধরে বেনিফিট পাবো। সো তার ফাইন্যান্সিং আমার এমনভাবে হওয়া উচিত ছিল যে আমি হয়তো 5 বছরের একটা লোন নিতে পারি, যে 5 বছর ধরে লোনটা আমি পরিশোধ করব। কিন্তু আমাকে যদি লং টার্ম লোন না দিয়ে ব্যাংক যদি বলে যে না তোমাকে আমি লং টার্ম লোন দিব না, সো আমাকে যদি ওই অ্যাসেটটা শর্ট টার্ম ফাইন্যান্সিং মানে 1 বছরের একটা লোনের মাধ্যমে নিতে হয়, তাহলে যেটা দাঁড়ায় আমি বেনিফিট পাবো 5 বছর ধরে, অথচ 1 বছরের মধ্যে আমার লায়াবিলিটিটা পে অফ করতে হবে। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দ্য কোম্পানি টু পে আপ দোজ লোন। সো এটা একটা সিরিয়াস লিকুইডিটি মিসম্যাচ। তারপরে বলা হচ্ছে যে যদি ক্রেডিটররা নর্মালি 2 থেকে 3 মাসের বাকিতে ক্রেডিটররা র ম্যাটেরিয়াল দেয়, কিন্তু সে যদি বলে যে আমি তোমাকে ক্রেডিটে দিব না, এটা যদি সে উইথড্র করে। নেগেটিভ অপারেটিং ক্যাশ ফ্লো, বিশেষ করে ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে অপারেটিং ক্যাশ ফ্লো মাঝে মাঝে নেগেটিভ হতে পারে বা নেচারের জন্য অনেক সময় নেগেটিভ হয়। বাট ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বাদ দিয়ে বিশেষ করে যদি আমি ম্যানুফ্যাকচারিং কোম্পানির কথা বলি, তো সেখানে যদি আমরা অডিট করতে যে দেখি যে তার অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ, তাহলে কিন্তু আমাকে ধরে নিতে হবে তার সিরিয়াস লিকুইডিটি ক্রাইসিস আছে। সো এটা তার গোয়িং কনসার্নের জন্য একটা বড় থ্রেট। তারপরে কি ফিনান্সিয়াল রেশিও গুলো যদি অ্যাডভার্স হয়, যেমন কারেন্ট রেশিও, কুইক রেশিও, গিয়ারিং রেশিও সহ যে সমস্ত রেশিও আছে সেগুলোর যদি আমরা জানি আইডিয়াল সিনারিও গুলো কি, সো তার এগেনস্টে যদি জিনিসটা হয় তাহলে এটা কোম্পানির জন্য ভালো না। সাবস্টেন্সিয়াল অপারেটিং লসেস, আমরা যদি দেখি যে কোম্পানির রিটেন আর্নিংস নেগেটিভ মানে কিউমুলেটিভ লস, তাহলে কোম্পানির জন্য এটা ভালো কিছু না। অথবা আমরা যদি দেখি যে তার ম্যাক্সিমাম লং টার্ম যে বা ফিক্সড যে অ্যাসেট গুলো আছে সেগুলো আসলে ডেটোরিয়েট করছে, সেখান থেকে আসলে ক্যাশ জেনারেট করা সম্ভব না। এরিয়ার্স অর ডিসকন্টিনিউশন অফ ডিভিডেন্ড, অনেক দিন থেকে ডিভিডেন্ড দেয় না, অথবা ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে কিন্তু পে করার ক্ষমতা নাই। ইনএবিলিটি টু পে ক্রেডিটরস অন ডিউ ডেট, ক্রেডিটরকে যদি টাইম মতো টাকা পে অফ করতে না পারে। তারপরে লোনের যে এগ্রিমেন্ট, সো যে সময় ইনস্টলমেন্ট পে অফ করার কথা সেই টার্মস কন্ডিশন যদি ফুলফিল করতে না পারে। তার যে সাপ্লায়ার একসময় তাকে 2-3 মাসের বাকিতে পণ্য দিত, এখন সাপ্লায়ার টার্ম চেঞ্জ করে বলতেছে ক্যাশ অন ডেলিভারি। অডিটর হিসেবে আমাকে বুঝতে হবে নিশ্চয়ই সে কাস্টমারের সঙ্গে তার সাপ্লায়ারের সঙ্গে হয়তো পেমেন্ট টার্মস ঠিক রাখে না, এই জন্য সাপ্লায়ার রাগান্বিত হয়ে এখন তাকে বলছে ক্যাশ অন ডেলিভারি। তার মানে বুঝতে হবে তার লিকুইডিটি ক্রাইসিস আছে। ফাইনালি যেটা বলা হচ্ছে যে নতুন প্রোডাক্ট ডেভেলপ করার জন্য আমরা জানি যে একটা প্রোডাক্টের একটা লাইফ সাইকেল আছে। আমরা যদি দেখি যে কোম্পানির যে প্রোডাক্টটা সেটা হচ্ছে একদম ম্যাচিউরড স্টেজে বা ডিক্লাইনিং স্টেজে চলে গেছে, সো এখন তার উচিত হচ্ছে নতুন প্রোডাক্ট ডেভেলপ করে মার্কেটে আনা। এখন এই নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার জন্য যে ফাইন্যান্সিং দরকার বা যে ইনভেস্টমেন্ট দরকার, এইটা করার ক্ষমতা তার নাই। এটাও একটা ফিনান্সিয়াল ইন্ডিকেশন গোয়িং কনসার্ন থ্রেটের। অপারেটিং ইন্ডিকেশন যদি আমরা দেখি যে ম্যানেজমেন্ট নিজেই চায় কোম্পানিটা বন্ধ করে দিতে, তাহলে তো তার গোয়িং কনসার্ন হবেই নাই। এরপরে বলা হচ্ছে লস অফ কি ম্যানেজমেন্ট উইদাউট রিপ্লেসমেন্ট। আমরা অডিট করতে যেয়ে দেখলাম এমডি রিজাইন দিয়েছে চলে যাচ্ছে, সিএফও রিজাইন দিয়ে চলে যাচ্ছে, মার্কেটিং সেলসের হেড চলে যাচ্ছে, এইচআর এর হেড চলে যাচ্ছে, তখন বুঝতে হবে সামথিং রং, যে একটা অর্গানাইজেশন থেকে কেন এর সমস্ত মানে বিগ শট গুলো চলে যাচ্ছে, তখন বুঝতে হবে যে নিশ্চয়ই কোনো খারাপ সিগন্যাল আছে। তারপরে যদি এরকম হয় যে লস অফ মেজর মার্কেট, তার যে মার্কেটে সে তার প্রোডাক্ট বিক্রি করতো এগুলো কম্পিটিটররা গ্রাব করে নিচ্ছে, কি কাস্টমার গুলো তার সঙ্গে এগ্রিমেন্ট ক্যান্সেল করছে, ফ্রাঞ্চাইজিস যারা তার কাছ থেকে ফ্রাঞ্চাইজি লাইসেন্স নিয়ে ব্যবসা করতো তাকে ফ্রাঞ্চাইজির জন্য পে করতো, তারা এখন তার সঙ্গে ক্যান্সেল করছে। লাইসেন্স অফ প্রিন্সিপাল সাপ্লায়ার, তার যে প্রিন্সিপাল সাপ্লায়ার আছে তারা যদি তাকে আর পণ্য ডেলিভার করতে না চায় বা তারা নিজেরাও যদি ক্রাইসিসে থাকে। লেবার ডিফিকাল্টিস, অনেক ইন্ডাস্ট্রি আছে যেখানে খুব স্কিলফুল ম্যান পাওয়ার দরকার, এই স্কিলফুল ম্যান পাওয়ারের যদি শর্টেজ দেখা দেয় তাহলে হয়তো কোম্পানি ডিসকন্টিনিউ করতে পারে। শর্টেজ অফ ইম্পর্টেন্ট সাপ্লাইজ, এই ইম্পর্টেন্ট সাপ্লাইজের ক্ষেত্রে আমি যদি বলি যে আমাদের দেশের একটা মাল্টিন্যাশনাল সিমেন্ট কোম্পানি, তাদের র ম্যাটেরিয়াল পাথর আসে হচ্ছে সিলেটের ওই দিক দিয়ে একটা প্রদেশ থেকে,
তো হঠাৎ করে ওই প্রদেশের হাইকোর্ট থেকে বলা হলো যে বাংলাদেশের ওই কোম্পানিকে আর পাথর সরবরাহ করা যাবে না। তখন হু হু করে বাংলাদেশের শেয়ার মার্কেটে ওই মাল্টিন্যাশনাল সিমেন্ট কোম্পানির শেয়ার প্রাইস পড়তে শুরু করলো। কারণ তারা যদি ওইখান থেকে তাদের র মেটেরিয়ালটা না পায়, তাদের বাংলাদেশে বিজনেস ক্লোজ করে দিতে হবে। যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদের চ্যানেল অনেক শক্ত, তো তারা কি করলো, ইন্ডিয়ার যে দিল্লিতে যে সেন্ট্রাল হাইকোর্ট, সেখানে তারা আপিল করলো। তো আপিল করার পরে সেখান থেকে রায় হলো যে না, ওদেরকে এই র মেটেরিয়াল দেওয়া যাবে। তারপরে ওই কোম্পানিটা আবার ঘুরে দাঁড়ালো। ইমার্জেন্স অফ এ হাইলি সাকসেসফুল কম্পিটিটর। আমরা একসময় আইটি পড়ার সময় ফ্লপি ডিস্কের কথা পড়েছি। ফ্লপি ডিস্ক ছিল খুবই ভার্নারেবল, খুব দ্রুত এটা নষ্ট হয়ে যেত। এখন কি আসছে, এই ফ্লপি ডিস্কের বদলে আসছে পেন ড্রাইভ। সো এই পেন ড্রাইভ এসে কিন্তু ফ্লপি ডিস্কের ব্যবসা এখন নাই হয়ে গেছে। এক সময় মোবাইলের জায়ান্ট কোম্পানি ছিল নোকিয়া, তাদের ফোন ছিল সবচেয়ে বেশি ডিউরেবল। তারা কি করতো, তাদের মেজর ইনভেস্টমেন্ট ছিল হার্ডওয়্যারে, সফটওয়্যারে না। তারা চিন্তা করতো যে তাদের ফোন এত দিন থাকে, এত ডিউরেবল, অন্য কোনো কম্পিটিটর এসে তাদেরকে সুপারসিড করতে পারবে না। অথচ অ্যাপল, মানে আইফোন এবং স্যামসাং, বিশেষ করে অ্যান্ড্রয়েড, এরা এমনভাবে সফটওয়্যারে ইনভেস্টমেন্ট করে নিজেদেরকে এমন পর্যায়ে নিয়ে যায় যে নোকিয়ার মতো কোম্পানিকে তারা মার্কেট থেকে আউট করে দেয়। সো এরকম যদি অবস্থা হয় যে সাকসেসফুল কম্পিটিটর আসছে যারা খুবই শক্তিশালী, সো ও কোম্পানিটা ডিসকন্টিনিউ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আদার ইন্ডিকেশনের দিকে যদি আমরা তাকাই, যে নন কমপ্লায়েন্স উইথ ক্যাপিটাল অর আদার স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্টস। আমরা যদি ব্যাংক কোম্পানির দিকে তাকাই, সো ব্যাংক কোম্পানির যে রেগুলেটরি ক্যাপিটাল বাংলাদেশের পার্সপেক্টিভে এখন যেটা ইউজ করা হয় ব্যাজেল 3। সো ব্যাজেল 3-র ক্ষেত্রে এখন যেটা বলা হয় CRAR রেশিও, ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেটস রেশিও, কনজারভেশন 2.5% কনজারভেশন বাফার সহ এটা এখন হয়েছে 12.5%। সো তার মিনিমাম 12.5% মেনটেন করতে হয়। আর শেয়ার ক্যাপিটালের কথা যদি বলি, সেটা হচ্ছে এখন যখন ডিজিটাল ব্যাংকিং এর লাইসেন্স দেওয়ার কথা বাংলাদেশ ব্যাংক চিন্তা ভাবনা করলো, তখন একটা সার্কুলারের মাধ্যমে, আগে ছিল 400 কোটি টাকা, এখন হয়েছে একটা ব্যাংক কোম্পানি খুলতে গেলে, ডিজিটাল ব্যাংক না, নর্মাল একটা ব্যাংকিং বিজনেস যদি কেউ করতে চায়, নতুন একটা ব্যাংক ওপেন করতে চায়, তাহলে তার পেইড আপ ক্যাপিটাল লাগবে 500 কোটি টাকা। সো এগুলো হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্ট যদি মেনটেন করতে না পারে, তাহলে হতে পারে বাংলাদেশ ব্যাংক তাদেরকে জরিমানা করতে পারে, এবং খুব এক্সট্রিম পর্যায়ে গেলে হয়তো তাদের লাইসেন্সও ক্যান্সেল করতে পারে। যদিও বাংলাদেশের পার্সপেক্টিভে এখনো ব্যাংক ফল করানোর কোনো রেকর্ড নাই, সো তাদেরকে হয়তো জরিমানা করতে পারে। নেক্সট যেটা বলা হচ্ছে যে পেন্ডিং লিটিগেশন, হয়তো কারোর সঙ্গে এমন লিটিগেশন আছে যে ওই লিটিগেশনের রেজাল্ট যদি কোম্পানির এগেনস্টে যায়, হতে পারে কোম্পানি পুরো ডিসকন্টিনিউ হয়ে যেতে পারে। তারপর গভর্নমেন্টের কোনো পলিসি যদি চেঞ্জ হয় যেটা অ্যাডভার্সলি এফেক্ট করে কোম্পানিকে, যেমন গভর্নমেন্ট যদি এরকম পলিসি করে যে পলিথিন ব্যান করে দেয়া হলো, তাহলে পলিথিনের যে কোম্পানিগুলো আছে তাদেরকে কি করতে হবে, তাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। তারপরে যেটা বলা হচ্ছে যে কোনো কোম্পানি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি ইন্স্যুরেন্স না করে অথবা আন্ডার ইন্স্যুরেন্স করে, তখন যদি একটা ন্যাচারাল ক্লামিটি বা কোনো একটা ডিজাস্টার হয়, তাহলে হয়তো সে পর্যাপ্ত ক্ষতিপূরণ না পাওয়ার জন্য কোম্পানিটা ডিসকন্টিনিউ হয়ে যেতে পারে। সাবস্টেন্সিয়াল ডিক্রিজ ইন শেয়ার প্রাইস। সো মার্কেটে যদি তার শেয়ার প্রাইস সাবস্টেন্সিয়ালি ডিক্রিজ করে, এটাও একটা আদার ইন্ডিকেটর গোয়িং কনসার্ন থ্রেটের ক্ষেত্রে। মিটিগেশন অফ গোয়িং কনসার্ন ইন্ডিকেশনস। এই যে গোয়িং কনসার্ন থ্রেটের কথা আমরা বললাম, এই গোয়িং কনসার্ন থ্রেটটা আসলে কি কি মেজর বা স্টেপ নিয়ে একটা কোম্পানি বা কোম্পানির ম্যানেজমেন্ট সেখান থেকে বেরিয়ে আসতে পারে। হতে পারে কোম্পানি তার ক্যাশ ফ্লোর জন্য বিভিন্ন অল্টারনেটিভ ওয়ে অ্যাপ্লাই করতে পারে, যেমন তার অ্যাসেট ডিসপোজ করে টাকা জেনারেট করতে পারে, অথবা লোনকে রিশিডিউল করে তার রিপেমেন্টটা স্ট্রাকচার চেঞ্জ করে নিতে পারে, অথবা শেয়ার হোল্ডারদের কাছ থেকে আবার এডিশনাল ক্যাপিটাল আনতে পারে। এরপরে যে তার যে প্রিন্সিপাল সাপ্লায়ার, যে যদি সে লস করে থাকে, সে অল্টারনেটিভ সোর্স ইউজ করে
তার অন্য অল্টারনেটিভ সাপ্লাইয়ের কাছ থেকে তার র মেটেরিয়াল এনে তার বিজনেস অপারেশনকে কন্টিনিউ করতে পারে। ডিসকাশন অফ গোয়িং কনসার্ন ইস্যু উইথ ম্যানেজমেন্ট। ISA 570 বলেছে অডিটরকে কি করতে হবে, এই গোয়িং কনসার্ন ইস্যুগুলা নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে। সো এই সময় তাদেরকে কি এমফাসিসটা দিতে হবে, যে টু টেস্ট দ্য অ্যাজাম্পশনস দে হ্যাভ মেড টু এনশিওর দে আর জাস্টিফাইড। যে অ্যাজাম্পশনগুলো ম্যানেজমেন্ট ইউজ করেছে সেগুলো জাস্টিফাইড কিনা অডিটরকে এটা টেস্ট করতে হবে। নেক্সট যেটা বলেছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে এই গোয়িং কনসার্ন যে হবে কোম্পানি এবং গোয়িং কনসার্ন বেসিস যে অ্যাপ্রোপ্রিয়েট, এই রিলেটেড রিটেন রিপ্রেজেন্টেশন নিতে হবে ম্যানেজমেন্টের কাছে। বিশেষ করে আমরা ISA 580 অনুযায়ী যে রিটেন রিপ্রেজেন্টেশনটা নেই ম্যানেজমেন্টের কাছ থেকে, তার মধ্যে এই গোয়িং কনসার্ন ইস্যুটা ইনক্লুড করতে হবে। দেন এই গোয়িং কনসার্ন রিলেটেড যে ডিসক্লোজার ফিনান্সিয়াল স্টেটমেন্টে দেওয়া হয়েছে, ওই ডিসক্লোজারটা সাফিসিয়েন্ট কিনা, স্যাটিসফ্যাক্টরি কিনা টু গিভ এ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেটাও অডিটরকে চেক করতে হবে। Additional procedures performed by the auditor. অডিটর যদি আইডেন্টিফাই করে যে আসলে কোম্পানির গোয়িং কনসার্নের ক্ষেত্রে সিগনিফিকেন্ট ডাউট আছে, যে কোম্পানি গোয়িং কনসার্ন হবে কি হবে না, এই অবস্থায় যদি চলে যায়, তাহলে অডিটরকে কিছু এডিশনাল অডিট প্রসিডিউর অ্যাপ্লাই করে তার কাজটাকে আরো ইন ডিটেল বা আরো রিগোরাসলি করতে হবে। তাকে কি করতে হবে, কোম্পানির যে প্রজেক্টেড বা ফোরকাস্টেড সে নেক্সট 1 ইয়ারের ক্যাশ ফ্লো ফোরকাস্ট, প্রফিট ফোরকাস্ট বা আদার যে রিলেভেন্ট ফোরকাস্টগুলো আছে সেগুলো নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে ডিসকাস করতে হবে। তার যে লেটেস্ট অ্যাভেলেবেল ইন্টারিম ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেটা দেখতে হবে, প্লাস তার যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস, হয়তো এখনো সে ফিনান্সিয়াল স্টেটমেন্ট নেক্সট একটা কোয়ার্টারে ডিসক্লোজ করে নাই, কিন্তু তার তো সিস্টেম থেকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট আছে, সো সেটা ওই সেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে অডিটর দেখতে পারে যে তার ফিউচারের কি অবস্থা, কোন দিকে যাচ্ছে কোম্পানিটা। তবে ডিবেঞ্চার এবং লোন যে এগ্রিমেন্টগুলো আছে, সেই এগ্রিমেন্টগুলো ভালো করে চেক করতে হবে অডিটরকে, যে এই ডিবেঞ্চার এবং লোনের যে মেজর যে কন্ডিশনগুলো আছে সেগুলো কি কোম্পানি ব্রিজ করছে নাকি কমপ্লাই করছে। শেয়ার হোল্ডারদের প্লাস বোর্ড অফ ডিরেক্টরসের এবং তাদের রেলিভেন্ট যে কমিটিগুলো আছে, এই কমিটির মিটিং মাইনোটসগুলো ভালো করে দেখতে হবে, সেখানে আসলে ফিনান্সিয়াল ডিফিকাল্টিসগুলো নিয়ে কি আলোচনা হয়েছে এবং এগুলা এই ডিফিকাল্টিস থেকে বেরিয়ে আসার জন্য কি স্টেপ তারা নিচ্ছে এটা দেখতে হবে। তারপরে ম্যানেজমেন্টের টপ লেভেলের যে মিটিং মাইনোটস আছে এবং বোর্ড অফ দোজ চার্জ উইথ গভর্নেন্স, দ্যাট মিনস বোর্ড অফ ডিরেক্টরসের যে মিটিং মাইনোটস আছে এবং তাদের যে করসপন্ডেন্স কোম্পানির যে ফিনান্সিয়াল প্রোভাইডার অফ ফাইন্যান্স, দ্যাট মিনস ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে তার যে করসপন্ডেন্স, সেই জিনিসগুলোও অডিটরকে চেক করতে হবে। এরপরে কোম্পানির যে লিগ্যাল কাউন্সিল বা লয়ার বা সলিসিটর, তার সঙ্গে কথা বলতে হবে। কোম্পানির যে এক্সিস্টিং যে লিটিগেশনগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে কোম্পানির আসলে হারা জেতার সম্ভাবনা কতখানি, কোম্পানি যদি হেরে যায় সেখানে কি পরিমাণ ফিনান্সিয়াল কম্পেনসেশন তাকে দিতে হবে সেটা এস্টিমেট করতে হবে, এবং এই রিলেটেড কোনো প্রভিশন রাখার দরকার হলে সেটা ফিনান্সিয়াল স্টেটমেন্টে রাখা হচ্ছে কিনা সেটা দেখতে হবে, এবং এই কম্পেনসেশনটা দেওয়ার ইন ফিউচারে কোম্পানির ক্যাপাসিটি আছে কিনা সেটাও দেখতে হবে। অডিট প্রসিডিওরস টু ইভ্যালুয়েট ম্যানেজমেন্টস অ্যাসেসমেন্ট। ম্যানেজমেন্ট যে অ্যাসেসমেন্টটা করলো গোয়িং কনসার্নের ক্ষেত্রে, সেটাও অডিটরকে তার অডিট প্রসিডিওর ইউজ করে টেস্ট করতে হবে। যেমন সে যে বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের সঙ্গে যাচ্ছে, তার রিলেটেড কোম্পানি, দ্যাট মিনস প্যারেন্টের সঙ্গে, অথবা তার আদার্স যে রিলেটেড কোম্পানিগুলো আছে তার সঙ্গে, অথবা যারা ফান্ডিং করবে, দ্যাট মিনস প্রোভাইডার অফ ফাইন্যান্স, ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কথা বলছি। সো এইগুলা আমাদেরকে কনফার্ম করতে হবে এগুলোর তাদের সঙ্গে কোনো এগ্রিমেন্ট আছে কিনা, এবং এটার লিগালিটি আমাকে চেক করতে হবে, এবং এটা এনফোর্সেবল কিনা এগ্রিমেন্টগুলো লিগালি
সেটা আমাকে দেখতে হবে। তারপরে কোম্পানি যে কাস্টমারগুলো লস করেছে, যে সমস্ত কাস্টমারের অর্ডার লস করেছে, নতুন কাস্টমার দ্বারা সেটা ফিল আপ হচ্ছে কিনা, এই ক্ষেত্রে কোম্পানির প্ল্যান কি। তারপরে কোম্পানির সাবসিকুয়েন্ট ইভেন্ট আমাকে দেখতে হবে। এই সাবসিকুয়েন্ট ইভেন্ট দেখে আমাকে বুঝতে হবে যে আসলে কোম্পানির কতখানি অ্যাবিলিটি আছে টু কন্টিনিউ অ্যাজ এ গোয়িং কনসার্ন। তারপরে তার যে এক্সিস্টিং বরোয়িং ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো এডুকেট কিনা, এবং টার্মস কন্ডিশনগুলা কোম্পানি ঠিকমতো কমপ্লাই করছে কিনা সেটা আমরা দেখব। তার এগেনস্টে যদি কোনো রেগুলেটরি অ্যাকশন থাকে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য কোম্পানি কি স্টেপ নিচ্ছে সেটা আমাকে দেখতে হবে। এবং কোম্পানি তার ফাইন্যান্সিং এর জন্য কোনো অ্যাসেট ডিসপোজ করে ক্যাশ জেনারেট করার চিন্তা করছে কিনা সেটাও আমাকে দেখতে হবে। দ্য লিকুইডেশন বেসিস। কোম্পানির যদি এমন অবস্থা হয় যে কোনোভাবেই আসলে কোম্পানি গোয়িং কনসার্ন হবে না, আসলে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট গোয়িং কনসার্ন বেসিসে আর তৈরি করা যাবে না, তাহলে কিভাবে তৈরি করতে হবে এইটা বলা আছে আমাদের আইএসএ 570-তে, যে লিকুইডেশন বেসিস, বা যেটাকে নর্মালি আমরা বলে থাকি ব্রেকআপ বেসিস। ব্রেকআপ বেসিস হচ্ছে এখন আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট গোয়িং কনসার্ন বেসিস, যে নর্মাল বেসিসগুলো আছে সেগুলো আর থাকবে না। তাহলে কি হবে, যেমন আমরা যদি ফিক্সড অ্যাসেটের কথা বলি, গোয়িং কনসার্নের ক্ষেত্রে আমরা ফিক্সড অ্যাসেটটা আর ফিনান্সিয়াল স্টেটমেন্টে প্রেজেন্ট করি হিস্টোরিক্যাল কস্ট লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনস এন্ড অ্যামortizations অর ইম্পেয়ারমেন্ট যদি থাকে সেটাকে আমরা বাদ দিই। কিন্তু এখন যেহেতু কোম্পানি আর কন্টিনিউ করবে না, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখন ওই ফিক্সড অ্যাসেটটা রেকর্ড করতে হবে অ্যাট ইটস নেট রিয়েলাইজেবল ভ্যালু, দ্যাট মিনস এস্টিমেটেড সেলিং প্রাইস লেস এস্টিমেটেড সেলিং কস্ট, এইভাবে তৈরি করতে হবে। আবার বিভিন্ন দেশের আইন অনুযায়ী যখন কোম্পানি লিকুইডেশনে চলে যায় তখন এটা রিসিভার বা কর্পোরেট রিকভারি এক্সপার্টের হাতে চলে যায়। সো তখন তারা এই কোম্পানির বিভিন্ন অ্যাসেট লায়াবিলিটিস, এটার ভ্যালুয়েশন বা এটার কারেন্ট স্ট্যাটাসটা দেখে যে কি পরিমাণ আসলে এখান থেকে রিকভার হবে, অ্যাসেট হিসেবে কি রেকর্ড করতে হবে, কতটুকু লায়াবিলিটি পে অফ করতে হবে, সেই জিনিসটা তারা দেখে। লাস্ট যেটা বলা হচ্ছে, যদি এরকম হয় যে ভলেন্টারি বেসিসে কোম্পানি চিন্তা করছে তারা ওয়েন্ডিং অ্যাপে চলে যাবে, তখন আসলে এই অ্যাসেট লায়াবিলিটিস ভ্যালু নির্ধারণের ক্ষেত্রে খুব বেশি ডিফিকাল্টিস ফেস করতে হয় না। এই লিকুইডেশন বেসিসে বা ব্রেকআপ বেসিসে যদি কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে এবং এই রিলেটেড এডিকুয়েট ডিসক্লোজার ফিনান্সিয়াল স্টেটমেন্টে থাকে, তাহলে অডিটর আনমডিফাইড অডিট রিপোর্ট দিতে পারে। সো শুধু আনমডিফাইড বা আনকোয়ালিফাইড অডিট রিপোর্ট দিয়ে ছেড়ে দিতে পারে, অথবা আইএসএ 706 অনুযায়ী সে এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফে ইউজ করে সে কি করতে পারে, ইউজারের অ্যাটেনশন ড্র করতে পারে দ্যাট অ্যান অল্টারনেটিভ বেসিস of accounting has been used and the reasons for that its use. That means যেহেতু গোয়িং কনসার্ন বেসিসে আর ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করা হচ্ছে না, এটা ব্রেকআপ বেসিসে তৈরি করা হচ্ছে। কেন তৈরি করা হচ্ছে, রিজনটা কি, সেটা যে নোটে বা ফিনান্সিয়াল স্টেটমেন্টের যেখানে অ্যাডিকুয়েট ডিসক্লোজার দেওয়া আছে সেটাকে রেফার করে একটা এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফে অডিটর ইউজ করতে পারে। সাপোর্ট অর কমফোর্ট লেটার ফ্রম প্যারেন্ট। অনেক সময় মনে করেন যে বাংলাদেশে কোনো একটা সাবসিডিয়ারি কোম্পানি আছে, তার হয়তো প্যারেন্ট কোম্পানি ইউকেতে। নর্মালি অনেক সময় হতে পারে একটা দেশের কালচার এনভায়রনমেন্ট বোঝা বা ব্যবসার শুরুতে একটা কোম্পানি প্রফিটে নাও আসতে পারে। তো প্যারেন্ট অ্যানালিসিস করে দেখলো যে না, কয়েক বছর যদি এই কোম্পানিকে আমি সাপোর্ট করি, এক সময় প্রফিটে আসবে এবং কোম্পানিটা বাংলাদেশে ভালো করবে। তখন তারা বলতে পারে যে আমরা এই কোম্পানিকে নেক্সট 5 ইয়ার্সে সব ধরনের ফিনান্সিয়াল সাপোর্ট আমরা দিব। তো এই সাবসিডিয়ারি কোম্পানির অডিটরের তখন দায়িত্ব হচ্ছে সে ম্যানেজমেন্টকে বলবে তোমার ওই প্যারেন্ট কোম্পানির কাছ থেকে একটা সাপোর্ট লেটার নিয়ে এসো বা কমফোর্ট লেটার নিয়ে এসো, যেটা হচ্ছে অ্যাপ্রুভড বাই বোর্ড অফ ডিরেক্টরস অফ দ্যাট প্যারেন্ট কোম্পানি।
এটা একটা ডকুমেন্টারি এভিডেন্স অডিটরের জন্য এটা অবশ্যই প্যারেন্ট কোম্পানির বোর্ড দ্বারা অ্যাপ্রুভড হইতে হবে এবং মাইনোটেড হইতে হবে। এবং অডিটর এটা পেলেই খুশি হয়ে যাবে না, তাকে দেখতে হবে এই যে সাপোর্ট বা কমফোর্ট লেটার যেটা প্যারেন্ট কোম্পানি দিচ্ছে সেটা আসলে কতখানি জাস্টিফাইড। একটা হচ্ছে সে প্যারেন্ট কোম্পানির প্রিন্সিপাল অডিটরকে বলতে পারে যে এটার ভ্যালিডিটি আমাকে তুমি চেক করে দাও, দ্যাট মিনস এটা লিগালি এনফোর্সেবল কিনা, এটা একটা সাইড। আর একটা সাইড হচ্ছে যে প্যারেন্ট যে তাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে চাচ্ছে আসলে এই ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার মতো সলভেন্সি প্যারেন্ট কোম্পানির আছে কিনা। এই দুইটা জিনিস অডিটরকে চেক করেই তবেই সাপোর্ট বা কমফোর্ট লেটার তাকে অ্যাকসেপ্ট করতে হবে ফর গোয়িং কনসার্ন। আমরা এখন একদম শেষে চলে এসেছি গোয়িং কনসার্নের যে ইমপ্লিকেশনস ফর দ্য অডিটরস রিপোর্ট। এই যে গোয়িং কনসার্ন নিয়ে আমরা এত আলোচনা করলাম, আমাদের এভিডেন্সের বেসিসে আসলে আমরা অ্যাজ অ্যান অডিটর কি ধরনের অডিট রিপোর্ট ইস্যু করতে পারি। ফার্স্ট কন্ডিশনটা যদি আমরা দেখি যে ইউজ অফ দ্য গোয়িং কনসার্ন বেসিস অফ অ্যাকাউন্টিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড নো ম্যাটেরিয়াল আনসার্টেনিটি এক্সিস্টস। আসলে আমরা দেখলাম যে অ্যাজ অ্যান অডিটর ম্যানেজমেন্ট যে গোয়িং কনসার্ন বেসিস ইউজ করেছে সেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট এবং আমরা সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্সও গ্যাদার করেছি এবং কোনো ম্যাটেরিয়াল আনসার্টেনিটি নাই। তাহলে অডিটর হিসেবে আমরা দেখব যদি এটা লিস্টেড কোম্পানি হয় তাহলে আমরা ক্যাম হিসেবে কি অডিট ম্যাটার হিসেবে গোয়িং কনসার্ন ইস্যুটাকে ডিসক্লোজ করতে চাই কিনা। যদি করতে চাই তাহলে করব, আদারওয়াইজ আমরা কোনো গোয়িং কনসার্ন নিয়ে কোনো কিছুই অডিট রিপোর্টে বলবো না। দ্যাট মিনস কোনো নেগেটিভ কিছু আমরা বলবো না, আদার গোয়িং কনসার্নের জন্য কোনো প্যারাগ্রাফ ইউজ করবো না। দ্যাট মিনস আমরা একটা আনকোয়ালিফাইড রিপোর্ট ইস্যু করব। নেক্সট হচ্ছে ইউজ অফ গোয়িং কনসার্ন বেসিস অফ অ্যাকাউন্টিং অ্যাপ্রোপ্রিয়েট বাট এ ম্যাটেরিয়াল আনসার্টেনিটি এক্সিস্টস। আমরা যে অডিট এভিডেন্স গ্যাদার করেছি সেটার মাধ্যমে আমরা যা বুঝতে পারলাম যে কোম্পানি আসলে গোয়িং কনসার্ন হবে বাট ম্যাটেরিয়াল আনসার্টেনিটি আছে। সো তখন আমাকে দেখতে হবে এই ম্যাটেরিয়াল আনসার্টেনিটি থেকে বেরিয়ে আসার জন্য ম্যানেজমেন্টের কি প্ল্যান আছে, সেই প্ল্যানটা কতখানি জাস্টিফাইড এবং এই রিলেটেড ডিসক্লোজার ফিনান্সিয়াল স্টেটমেন্টে দেওয়া আছে কিনা। সো এই ক্ষেত্রে আমাদের অডিট রিপোর্টের ইমপ্লিকেশন কি হবে, যদি ম্যানেজমেন্ট এই ম্যাটেরিয়াল আনসার্টেনিটি নিয়ে এডিকুয়েট ডিসক্লোজার তার ফিনান্সিয়াল স্টেটমেন্টে দেয় তাহলে আমরা একটা আনমডিফাইড ওপিনিয়ন দিব, বাট একটা সেপারেট সেকশন ইউজ করব আমাদের অডিট রিপোর্টে যার হেডিং হবে ম্যাটেরিয়াল আনসার্টেনিটি রিলেটেড টু গোয়িং কনসার্ন। সেখানে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে নোটে এই ম্যাটেরিয়াল আনসার্টেনিটির কথা ম্যানেজমেন্ট ডিসক্লোজ করেছে এবং তার কি প্ল্যান আছে, কিভাবে সে এটা থেকে বেরিয়ে আসতে চায়, মিটিগেট করতে চায় গোয়িং কনসার্ন থ্রেটটাকে, সেই নোটটাকে আমরা রেফার করে দিব এবং আমরা এটাও বলে দিব সাথে সাথে and that the auditor's opinion is not modified in this respect। ওই প্যারাগ্রাফে আমরা এটাও বলে দিব যে এটার জন্য অ্যাজ অ্যান অডিটর আমি আমার অডিট ওপিনিয়নকে মডিফাইড করি নাই। এটা যদি এডিকুয়েট ডিসক্লোজার দেয়। আর যদি এডিকুয়েট ডিসক্লোজার না দেয়, দেখা গেল এমন ডিসক্লোজার দিচ্ছে যে ডিসক্লোজার থেকে আসলে ফিনান্সিয়াল স্টেটমেন্টের যারা ইউজার, ইন্টেন্ডেড ইউজার, তারা আসলে কিছুই বুঝতে পারবে না, খুব অ্যাম্বিগুয়াস একটা ডিসক্লোজার দিচ্ছে, মানে বা অথবা খুব দায়সারা একটা ডিসক্লোজার দিচ্ছে। সো অ্যাজ অ্যান অডিটর আমরা এই ডিসক্লোজারে স্যাটিসফাইড না। তাহলে আমরা কি করব, যদি গোয়িং কনসার্ন থ্রেটটা বোথ ম্যাটেরিয়াল, যদি শুধু ম্যাটেরিয়াল হয় বাট নট পারভাসিভ তাহলে আমরা কোয়ালিফাইড ওপিনিয়ন দিব, আর যদি বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড পারভাসিভ হয় তাহলে আমরা অ্যাডভার্স ওপিনিয়ন দিব। ম্যানেজমেন্ট আনউইলিং টু মেক অর এক্সটেন্ড ইটস অ্যাসেসমেন্ট, এরকম যদি হয় যে ম্যানেজমেন্ট তার গোয়িং কনসার্নে যে অ্যাসেসমেন্টটা করেছে নেক্সট 12 মান্থ করার কথা, সে হয়তো 10 মান্থ করেছে, 12 মান্থস করে নাই, তাহলে আমরা ম্যানেজমেন্টকে যেটা বলবো এটাকে এক্সটেন্ড করতে। ম্যানেজমেন্ট যদি এক্সটেন্ড না করে তাহলে এটা ক্রিয়েটেড হবে আমাদের জন্য inability to obtain
সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স, যে আমরা সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করতে পারি নাই, লাইক স্কোপ লিমিটেশন, তখন আমরা যদি ম্যাটেরিয়াল হয় ইস্যুটা বাট নট পারভাসিভ, তাহলে আমরা কোয়ালিফাইড ওপিনিয়ন দিব। আর যদি বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড পারভাসিভ হয় তাহলে আমরা ডিসক্লেমার ওপিনিয়ন দিব। ফাইনালি যেটা আছে, ইউজ অফ গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এখানে যেটা বলা হচ্ছে, আসলে কোম্পানি গোয়িং কনসার্ন হবে না, হয়তো নেক্সট 6 মান্থের মধ্যে কোম্পানিটা বন্ধ হয়ে যাবে, কিন্তু ম্যানেজমেন্ট জোর করে বলছে যে না, আমার কোম্পানি গোয়িং কনসার্ন হবে, আমি গোয়িং কনসার্ন বেসিসে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব এবং এখান থেকে আমি আর নড়বো না। তো অ্যাজ অ্যান অডিটর আমার কিছুই করার নাই, আমার কাছে তো সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স আছে যে কোম্পানি গোয়িং কনসার্ন হবে না। সো আমি, ম্যানেজমেন্ট যদি তার গোয়িং কনসার্ন বেসিসে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার ক্ষেত্রে স্ট্রিক্ট থাকে, আমি একটা অ্যাডভার্স ওপিনিয়ন দিয়ে আমার অডিট রিপোর্ট ইস্যু করব। নেক্সট যে টপিকটা হচ্ছে কমিউনিকেশন উইথ দোজ চার্জ উইথ গভর্নেন্স। আমরা যদি এটা দেখি যে ম্যানেজমেন্ট গোয়িং কনসার্নের যে অ্যাসেসমেন্টগুলো করছে এবং এটার সঙ্গে দোজ চার্জ উইথ গভর্নেন্স আসলে সরাসরি রিলেটেড না, এই জাতীয় ইনফরমেশন তারকে জানানো দরকার। তাহলে অ্যাজ অ্যান অডিটর আমরা একটা কমিউনিকেশন করতে পারি দোজ চার্জ উইথ গভর্নেন্সের সঙ্গে, দ্যাট মিনস বোর্ড অফ ডিরেক্টরসের সঙ্গে। তাকে আমি জানাতে পারি ওয়েদার দ্য ইভেন্টস অর কন্ডিশন কনস্টিটিউট এ ম্যাটেরিয়াল আনসার্টেনিটি, এটা আছে কিনা গোয়িং কনসার্নের ক্ষেত্রে। ওয়েদার ম্যানেজমেন্টস ইউজ অফ গোয়িং কনসার্ন বেসিস অফ অ্যাকাউন্টিং ইজ অ্যাপ্রোপ্রিয়েট, ম্যানেজমেন্ট যে গোয়িং কনসার্ন বেসিস অফ অ্যাকাউন্টিং যেটা ইউজ করেছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার ক্ষেত্রে সেটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা তাকে আমরা জানাতে পারি। যে ডিসক্লোজার ফিনান্সিয়াল স্টেটমেন্টে দেওয়া হয়েছে এই রিলেটেড, সেই ডিসক্লোজারটাও এডিকুয়েট কিনা সেটা আমরা জানাতে পারি। হোয়ার অ্যাপ্লিকেবল দ্য ইমপ্লিকেশন ফর দ্য অডিটরস রিপোর্ট, এবং এই ক্ষেত্রে আমরা অডিট রিপোর্টকে মডিফাই করতে চাই কিনা সেটাও আমরা জানিয়ে দিব। যেমন যদি সঠিক ডিসক্লোজার থাকে, আমরা যে ম্যাটেরিয়াল আনসার্টেনিটি রিলেটেড টু গোয়িং কনসার্ন একটা প্যারাগ্রাফ ইউজ করি সেটার কথা বলতে পারি। আর যদি এডিকুয়েট ডিসক্লোজার না থাকে তাহলে আমরা তাদেরকে বলে দিব যে আমরা কোয়ালিফাইড বা অ্যাডভার্স ওপিনিয়ন দিব। সো বোর্ড অফ ডিরেক্টরস যদি এডিকুয়েট ডিসক্লোজারের ব্যবস্থা করে তাহলে হয়তো আমরা আবার আনকোয়ালিফাইড রিপোর্ট দিতে পারি উইথ ম্যাটেরিয়াল আনসার্টেনিটি রিলেটেড টু গোয়িং কনসার্ন। অথবা বোর্ড অফ ডিরেক্টরস যদি ম্যানেজমেন্টের সঙ্গেই একই সুরে তাল মেলায় তাহলে হয়তো আমরা কোয়ালিফাইড বা অ্যাডভার্স ওপিনিয়ন দিয়ে আমাদের রিপোর্ট ইস্যু করব। আমরা আমাদের গোয়িং কনসার্ন এর লাস্ট টপিকে চলে এসেছি, সেটা হচ্ছে সাস্টেইনেবিলিটি ইম্প্যাক্ট। আমরা জানি যে আমাদের নতুন দুইটা অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ড এসেছে, S1 এন্ড S2। সো এখানে ক্লাইমেট রিলেটেড রিস্কের কারণে কোম্পানির যদি গোয়িং কনসার্ন থ্রেট থাকে সেটাও অ্যাজ অ্যান অডিটর হিসেবে আমাদেরকে এখন এক্সট্রা রেসপন্সিবিলিটি নিয়ে দেখতে হবে। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি যে এ ব্যান অন সার্টেন এনার্জিস অর টেকনোলজিস, কোনো টেকনোলজি বা এনার্জি যদি ব্যান করে দেয় তাহলে ওই অনুযায়ী কোম্পানি তার প্রোডাক্ট তৈরি করতে পারবে না। যেমন আমি যদি এখানে টয়োটার উদাহরণ দেই, টয়োটা কিন্তু জাপানের টয়োটা এখন কি করছে, সে এখন তেলের গাড়ি থেকে সে এখন ইলেকট্রিক কার তৈরি করছে অথবা হাইব্রিড কার তৈরি করছে। তারপরে হচ্ছে যে স্পেসিফিক অ্যাডভার্স ওয়েদার ইভেন্ট, যারা মনে করেন এগ্রিকালচার ওরিয়েন্টেড কোম্পানি, যদি ফসল নষ্ট হয়ে যায় অ্যাডভার্স ওয়েদারের জন্য বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তার গোয়িং কনসার্ন হতে পারে। অথবা দ্য ম্যাগনিটিউড অফ এনি ক্লাইমেট রিলেটেড লিটিগেশন, অথবা কোম্পানির ক্লাইমেট রিলেটেড কোনো লিটিগেশন আছে এবং সেই লিটিগেশনে হেরে গেলে হতে পারে কোম্পানির উপরে এমন বড় জরিমানা বা এমন খড়গ নেমে আসবে হয়তো কোম্পানি আর গোয়িং কনসার্ন হতেই পারবে না। সো এই ইস্যুটা, এই সাস্টেনেবিলিটি ইম্প্যাক্টটাও আমাদেরকে গোয়িং কনসার্নের দিক থেকে বিবেচনা করতে হবে। তো এটা একটা যেহেতু ইম্পর্টেন্ট আইএসএ, আমি একটু সময় নিয়ে আসলে একটু বড় করেই ভিডিওটা তৈরি করলাম এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।